এখন যদি প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক হয়, তার মধ্য দিয়ে যারা সুযোগ পাচ্ছেন তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য বাছাই করা অসম্ভব। এটা অত্যন্ত অবাস্তব একটা কথা বলেছে, কেন সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে দ্য এন্টায়ার প্রসেস ইজ ভিশিয়েটেড, এই শব্দটা সুপ্রিম কোর্ট ব্যবহার করেছে কলকাতা হাইকোর্টের জাজমেন্টে। অভিজিৎবাবু অত্যন্ত অবিবেচকের মতো কথা বলেছেন। হয় না, এটা করা মানে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের প্রতি অনাস্থা জ্ঞাপন করা। এটাকে আইনের ভাষায় বলা যেতে পারে ক্রিমিনাল কন্টেম্প্ট। আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, অতএব অস্ত্রটা আমরা তুলে দেবো, সেটাকে কার্যকর করতে হবে। আর এই শিক্ষক দুর্নীতির ব্যাপারটা এখন এত ব্যাপকতা পেয়েছে, আমার মনে হয় না সিবিআই দুঃসাহস দেখা যে আমি দুর্নীতি করেছি, আমি টাকা দিয়ে চাকরি দিয়েছি। তো থাক না, তারা তো পড়াচ্ছে, তারা সরে গেলে পরে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ব্যাপক বিষয়টা কি, আমার রাজ্যে 22 লক্ষ ছেলে মেয়ে কিন্তু পরীক্ষা দিয়েছিলেন। এই 22 লক্ষ ছেলে মেয়ের মধ্যে যোগ্য ছেলে মেয়ে অনেকে আছেন যারা সুযোগ পাননি এই দুর্নীতির জন্যে। আমার প্রজন্মের পর প্রজন্ম তারা যারা লেখাপড়া শিখবেন তারা কি জানবেন যে আমাদের এই মাস্টারমশাই কিন্তু টাকা দিয়ে চাকরি পেয়েছেন, যোগ্যতায় পাননি। তার মমতার পরিকল্পনা হচ্ছিল এই বাংলার প্রজন্মের পর প্রজন্মকে দুর্নীতির সঙ্গে লালন পালন করে বড় করা, যা ভবিষ্যতে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। কি করে তারা সুপার নিউমারি শুরু করলেন? উদ্দেশ্য কি? যে বেআইনি নিয়োগকে রক্ষা করতে হবে। এর থেকে বড় দুর্নীতি কী হতে পারে? এবং ক্যাবিনেট সিদ্ধান্ত মানে সমস্ত মন্ত্রী তারা হাঁ হাঁ করেছেন। আসলে যারা মন্ত্রিসভা আছেন তাদের তো মেরুদণ্ড বলে কিছু নেই। আমি যেটা খুব চিন্তিত প্রথম থেকেই বলে আসছি, দেখবেন যে মমতা ক্ষমতায় আসার পর গোটা সমাজটাকেই দুর্নীতির সঙ্গে সহবাস করতে শিখিয়ে দিচ্ছে। তাহলে এই সমাবেশ থেকে আপনি লিখে নিন, ডাক দিয়ে বলবেন যে তোমরা আমার সঙ্গে রাস্তায় নামো, এই বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নাও, এইসব বলবেন। দুর্নীতি পক্ষেও কিছু লোককে জড়ো করতে চেষ্টা করবেন তো, কেন যেখানে অনেক বেশি তীব্র সংকট, যেখানে প্রতিযোগী অনেক বেশি, সেখানে দুর্নীতি করলে পরে প্রতিযোগিতার ক্ষেত্রটা তো থাকছে না। আমি যে বললাম এই যে 25,000-এর কথা বলে আজকে বহু লোক তাদের ব্যথা ব্যক্ত করছেন স্বাভাবিক কারণে, 22 লক্ষের কথা কেউ ভাবছেন না তো। এই 22 লক্ষ ছেলে মেয়ে তাদের কি হলো? তাদের মধ্যে 22 জন অন্তত পক্ষে তার যোগ্যতা প্রমাণ করতে পারতেন, তাদের কথা কেউ ভাবছেন না। সেই জন্যেই উনি চাইবেন এদের জড়ো করে নিয়ে ওই 22 লক্ষের যে কণ্ঠ যারা মামলা টামলা করছেন তাদের ভয় দেখানো যায় কিনা। আমার অভিজ্ঞতা আছে ইতিপূর্বে। কিন্তু এইসব বলা হচ্ছে কেন স্বচ্ছ নিয়োগটা আমি করব না, 3 মাস কেন 6 মাস লাগুক, উনি স্বচ্ছ নিয়োগের প্রক্রিয়া চালু করুন। এই 6 মাস তিনি ছাত্র যুবদের ডাক দিয়ে বলুন যে জেলায় জেলায় পাড়ায় পাড়ায় যারা যোগ্য আছে তারা পড়াও। বহু ছেলে মেয়ে আছে। আমি তো কিছুদিন আগে একটা জেলায় একটা স্কুলে তাদের 75 বছর আমাকে ডেকেছিল, গিয়েছিলাম। তো অনেক প্রাক্তন ছাত্র যারা আছেন তারা স্কুলকে সাহায্য করছেন। নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় যে খবর এবং যে খবরের জন্য প্রতিদিন শিরোনামে, সেটি হচ্ছে যে 26,000 যারা চাকরিহারা তাদের কি হবে, তাদের কি হবে ভবিষ্যৎ। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে 2016 সালের পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে এবং স্বভাবতই সেই ঘটনার জন্য চারিদিকে একটা কান্নার রোল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত আইনজীবী এবং বর্তমান সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নমস্কার বিকাশদা, ইমেজ বেঙ্গলে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রথমেই সব থেকে বড় যে খবর, যে শেষ পর্যন্ত সেই পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল, যে ভয়টা প্রত্যেকেই পাচ্ছিলেন, তাহলে কি কোনোভাবেই যোগ্যকে আলাদা করা গেল না, বা সত্যি কি আলাদা করা যেত না, না এর পিছনে রইল সেখানে সেই আবার রাজনীতি? কি বলবেন? না, আলাদা করা যায় না, আলাদা করা যেত না। তার কারণ দেখবেন কলকাতা হাইকোর্টের যে রায়, 3টি সমাধান আছে। সেক্ষেত্রে আমি তখনই সওয়াল করেছিলাম যে পুরোটাই বাতিল হওয়া উচিত। বাতিল হয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যোগ্য তারা তার যোগ্যতা প্রমাণ করে আসবেন। তখনও আমাকে বহু লোক গালাগালি করেছিলেন যে উনি কেন এই সওয়াল করলেন। তার মানে আমাকে সওয়াল করতে গিয়ে ওদের ইচ্ছে মতো বলতে হবে, কিন্তু সওয়ালটা তো হবে তো সংবিধান কেন্দ্রিক। এবং তারপরেও সুপ্রিম কোর্টেও একই সওয়াল হয়েছে, এবং সুপ্রিম কোর্ট যেটা গ্রহণ করেছেন, যেটা কলকাতা হাইকোর্ট বলেছিল যে প্রক্রিয়া, সমগ্র প্রক্রিয়াটাই দুর্নীতির দ্বারা নষ্ট হয়েছে। এখন যদি প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক হয়, তার মধ্য দিয়ে যারা সুযোগ পাচ্ছেন তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য বাছাই করা অসম্ভব। তাহলে আমাকে ধরে নিতে হয় প্রক্রিয়াটা ঠিক।
প্রক্রিয়া ঠিক হয়েছে, তারপর নির্ণয়ের ক্ষেত্রে কিছু যোগ্য অযোগ্য আছে, কিন্তু যেখানে মূল জন্মের উৎসটাই যেখানে কোন দুর্নীতি, তার পরিণতিতে তাদের মধ্যে পার্থক্য করা যায় না। প্রাক্তন বিচারপতি বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে একটি কমিটি গঠনের জন্য তিনি আহ্বান জানাচ্ছেন এবং সেখানে আপনি সহ এই নিয়োগ দুর্নীতিতে আরও যারা পাশে ছিলেন চাকরিহারাদের বা যোগ্যদের পাশে ছিলেন, সেই যোগ্যদের বাঁচাবার জন্য একটা কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে। এটা অত্যন্ত অবাস্তব একটা কথা বলেছে, কেন সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে দি এন্টায়ার প্রসেস ইজ ভিশিয়েটেড, এই শব্দটা সুপ্রিম কোর্ট ব্যবহার করেছে কলকাতা হাইকোর্টের জাজমেন্ট। সেক্ষেত্রে কী করে হবে যদি গোটা জন্মের সূত্রটাই যদি দুর্নীতিগ্রস্ত হয়? সুতরাং সেই জন্মের ফসল হিসেবে আমি সেখানে বাছাই করব কী করে? এটা অভিজিৎবাবু অত্যন্ত অবিবেচকের মতো কথা বলেছেন। হয় না, এটা করা মানে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের প্রতি অনাস্থা জ্ঞাপন করা। এটাকে আইনের ভাষায় বলা যেতে পারে ক্রিমিনাল কন্টেম্পট। সেই জন্যই এটা উনি হয়তো ভাবনা চিন্তা না করে কথা বলে ফেলেছেন। আইনের দৃষ্টিকোণ থেকে এটা করা যায় না। যেহেতু আপনি মামলা করেছিলেন, তো আপনার জায়গা থেকে আপনি যারা চাকরি হারালো তাদেরকে কি বলবেন? প্রশাসনিক স্তরে যখন দুর্নীতি হয়, সেই দুর্নীতির বিরুদ্ধে সবাই ঢুকে দাঁড়ানো উচিত। দুর্ভাগ্যজনকভাবে কিছু হয়তো তাদের যোগ্যতার, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেতেই পারতেন, কিন্তু তারাও এই দুর্নীতির শিকার হয়ে পড়েছেন। আগামী 8 তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সুপ্রিম কোর্টে যে সুপার নিউমারারি পোস্ট তৈরি করা হয়েছিল সেই বিষয়টা নিয়ে শুনানি হবে। যদি সেক্ষেত্রে সিবিআই তদন্তের পুনরায় নির্দেশ হয়, তাহলে কি আপনি আশাবাদী যে এর একটা স্বচ্ছ তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবে? এই প্রথম থেকেই লড়াই করছি যে এই সুপার নিউমারারি পোস্ট তৈরি করাটা সম্পূর্ণভাবে বেআইনি এবং উদ্দেশ্যমূলকভাবেই করা হয়েছে, যাতে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা চাকরি পেয়েছেন, অর্থাৎ যারা চাকরি কিনেছেন, যদি এই শব্দটা ব্যবহার করি, তাদের চাকরিকে রক্ষা করার জন্য এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। তদন্ত হয়ে খুঁজে বার করা দরকার এই ধরনের চিন্তা এবং সিদ্ধান্ত কেন নেওয়া হলো। মনে রাখতে হবে, প্রশাসন কিন্তু তাদের কাজ করতে হবে আইন মেনে। আবেগ, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, কোনো নেতা মন্ত্রীর ইচ্ছা, এটা কোনো কাজের কথা নয়। সেগুলো যখন অস্বীকার করা হয়েছে, অমান্য করা হয়েছে, কেন করা হলো, এটা তদন্তের সামনে আসা উচিত। এবং আমি আশা করব সুপ্রিম কোর্ট এই তদন্তের রায়কেই। কিন্তু একাধিকবার আমরা দেখেছি যে সিবিআইকে যে সমস্ত তদন্তভার অতীতে দেওয়া হয়েছে আমাদের রাজ্যে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিবিআই ফেল করেছে। আমরা শেষ যে মামলাটা দেখেছি সেটা হচ্ছে অভয়া মামলা, যে অভয়া মামলায় একাধিকবার প্রশ্ন উঠেছে যে সিবিআই সঠিক তদন্ত করেনি। তাহলে এখানেও কি সেই রাজনীতিকরণ বা বিশেষ রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে না? আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। যে মানুষের আন্দোলনের চাপ যদি থাকে, তাহলে সিবিআইও বাধ্য হবে, বা সিবিআই যারা রাজনৈতিক নিয়ন্ত্রক তারাও বাধ্য হবেন। আজকে এই শিক্ষা দুর্নীতির ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবে সফল হয়েছে কিন্তু আন্দোলন চাপ থাকার ফলে। অভয়ার ক্ষেত্রেও আবার নতুন করে যে তদন্ত হচ্ছে, সেটাও কিন্তু আন্দোলনের চাপ থাকার ফলে। আমি প্রত্যেককেই বলি, আমরা আদালত থেকে যে আদেশটা আদায় করি সেটা হচ্ছে আইন। সেই আইনটাকে তোমার অস্ত্র করে তাকে কার্যকর করার জন্য মাঠে ময়দানে নামতে হবে। শুধুমাত্র ঘরে বসে থাকতে বলেই হবে না। এটা আমি আমার কর্মীদের বলি, আমার বন্ধুদের বলি। আমি চিটফান্ড যারা সাফারার তাদের বলেছিলাম যে আপনারা একদিন কলকাতা শহরের বুকে 1 লক্ষ লোকের জমায়েত করুন, তারপরের দিন থেকে দেখুন সব ঠিক কাজ হচ্ছে। তারা জমায়েত করেছেন কিন্তু অতটা সাফল্যের সঙ্গে করতে পারেননি, এবং সেটা হয়েছে বলেই কিন্তু এখনও ওয়ান ম্যান কমিটির মধ্য দিয়ে কিছু কিছু টাকা মানুষ পাচ্ছেন। এটা সম্পূর্ণভাবে আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে শ্লাঘার হলেও দাবি করতে পারি, আমরা মামলা করেই কিন্তু এটা আদায় করেছি। আজকে যে কিছু মানুষ টাকা ফেরত পাচ্ছেন, সেটা কিন্তু মামলা করার ফলে তা নাহলে হতো না। অতএব অস্ত্রটা আমরা তুলে দেবো, সেটাকে কার্যকর করতে হবে। আর এই শিক্ষক দুর্নীতির ব্যাপারটা এখন এত ব্যাপকতা পেয়েছে, আমার মনে হয় না সিবিআই দুঃসাহস দেখাবে। তারা তদন্ত করার ক্ষেত্রে গাফিলতি করে বলে মনে হয় না। তার জাজ্জল্যতম প্রমাণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমি দুর্নীতি করেছি, আমি টাকা দিয়ে চাকরি দিয়েছি। তো থাক না, তারা তো পড়াচ্ছে, তারা সরে গেলে পরে সর্বনাশ হয়ে যাবে।
কিন্তু ব্যাপক বিষয়টা কি, আমার রাজ্যে 22 লক্ষ ছেলে মেয়ে কিন্তু পরীক্ষা দিয়েছিলেন। এই 22 লক্ষ ছেলে মেয়ের মধ্যে যোগ্য ছেলে মেয়ে অনেকে আছেন যারা সুযোগ পাননি এই দুর্নীতির জন্যে। আমার প্রজন্মের পর প্রজন্ম তারা যারা লেখাপড়া শিখবেন তারা কি জানবেন যে আমাদের এই মাস্টারমশাই কিন্তু টাকা দিয়ে চাকরি পেয়েছেন, যোগ্যতায় পাননি। তাহলে মমতার পরিকল্পনা হচ্ছিল এই বাংলার প্রজন্মের পর প্রজন্মকে দুর্নীতির সঙ্গে লালন পালন করে বড় করা। সেই লক্ষ্য ধরে ফেলে বামপন্থী আইনজীবীরা তারা তাদের নিষ্ঠার সঙ্গে, মামলা তো আইনজীবীরা করেন না, মামলা তো করেন বঞ্চিত লোকেরা। ধরুন আপনি মামলা করেছেন যে আমি তো পেতে পারতাম স্যার, আমি পেলাম না কেন। এখন আমরা সেটাকে নিষ্ঠার সঙ্গে আইনের দৃষ্টিকোণ থেকে, সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে আদালতের কাছে উপস্থিত করি। এখন আমাদের যুক্তিটা গ্রহণ করা হয়েছে, তাতে উনি খুব ক্ষুব্ধ হয়ে পড়েছেন। তার কারণ উনি ভারতবর্ষের সমস্ত দামি আইনজীবীদের নিয়োগ করেছিলেন, কোটি কোটি টাকা খরচা করেছেন, একবার না সুপ্রিম কোর্টে কতবার যাতায়াত করেছেন। আমাদের তো নিজেদের দম বেরিয়ে যেত যাতায়াত করতে করতে। কিন্তু যেহেতু আমরা এত বড় দুর্নীতি হয়েছে, প্রশাসনকে আমরা আগামী প্রজন্মের জন্য শুদ্ধ রাখতে চাই, সেজন্য লড়াই হয়েছে। ওদের ক্ষোভটা আমাদের বিরুদ্ধে এই জন্যই। তোমরা যদি লড়াই না করতে তাহলে অন্য কেউ এলে পরে আমরা ম্যানেজ করে নিতে পারতাম। ওর কথা অন্তর্নিহিত অর্থ হচ্ছে এইটা, আর কিছু না। কি ব্যাখ্যা দেবেন তারা? আমি তো চাইছি এটা শুনানি হোক তাড়াতাড়ি। কী করে তারা সুপার নিউমারি শুরু করলেন? উদ্দেশ্য কি? যে বেআইনি নিয়োগকে রক্ষা করতে হবে। এর থেকে বড় দুর্নীতি কী হতে পারে? এবং ক্যাবিনেট সিদ্ধান্ত মানে সমস্ত মন্ত্রী তারা হাঁ হাঁ করেছেন। আসলে যারা মন্ত্রিসভা আছেন তাদের তো মেরুদণ্ড বলে কিছু নেই। তাদের দিদি যদি হাঁ বলেন হাঁ, দিদি যদি না বলেন না। তো এই সমস্ত মেরুদণ্ডহীন লোকেরা যখন নাকি নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় যান, তাদের সিদ্ধান্ত এইরকমই হবে। সেটা তদন্ত হওয়া দরকার, গণতন্ত্রের স্বার্থে তদন্ত হওয়া দরকার। তা না হলে গণতান্ত্রিক প্রক্রিয়াও টিকবে না আগামী দিনে। অরবিন্দ কেজরিওয়াল 100 কোটি টাকা আবগারি দুর্নীতির জন্য, যেখানে যার জেল যাত্রা হয়, পরবর্তীকালে যার সরকারের পতন ঘটে, সেখানে মমতা এই যে ক্লাবগুলোকে টাকা, পুজোয় টাকা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, যীশুখ্রিস্টের জন্মদিন, ঈদ পালন, উৎসব করো, এর মধ্য দিয়ে কিন্তু মানুষকে আমি দুর্নীতি করছি তোমরাও দুর্নীতির অংশীদার হয়ে যাও, এই যে সহবাস করার একটা প্রবণতা, এর একটা মারাত্মক প্রভাব সমাজের পক্ষে দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি করে। সেজন্যই লড়াই। তা না হলে আমাদের কী ছিল? আমি আপোষ করলে তো অনেক ব্যক্তিগত সুযোগ সুবিধা পেতে পারতাম। বামপন্থীদের কথা বলছি আমি, মানে বামপন্থীরা। শুনুন, তারা তো ব্যক্তিগত সুযোগ সুবিধার কথা চিন্তা করেননি, তারা দীর্ঘস্থায়ী সমাজের মঙ্গলের কথা চিন্তা করে লড়াই করেন। রাজ্য সরকার যদি এই যে রায়টি দিয়েছে সুপ্রিম কোর্ট, তার এগেনস্টে যদি কিউরেটিভ রিভিউ পিটিশন করে, তাহলে কি এই যে যারা চাকরি যাদের চলে গেল বা প্যানেলটা যে পুরো বাতিল হয়ে গেল, তাহলে সেই রায়টা কি পুনর্বিবেচনা করা যেতে পারে? দেখুন, প্রত্যেকের অধিকার আছে আদালতে যাওয়া, যেতে পারেন, বিভিন্ন বিষয় নিয়ে যেতে পারেন, সেটা আদালত চূড়ান্তভাবে ঠিক করবেন। কিন্তু এই রায় খুব পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। আগামী 7 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসবেন। যারা চাকরিহারা তাদের একটা সমাবেশ আছে, সেই সমাবেশে তিনি তাদের পাশে দাঁড়াবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা, যেখানে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিল, তারপরে পাশে দাঁড়িয়ে আর কি কোনো কিছু সুরাহা সম্ভব? না, আপনারা রাজনীতিটা বুঝতে পারছেন না। সুপ্রিম কোর্ট বলে যাই বলুক না কেন, আমি যা দুর্নীতি করেছি তার পক্ষে তোমাদের থাকতে হবে। এই মেগালোম্যানিয়াক আউটলুক, এটাকে উনি প্রমাণ করতে চান। আইন কি আমি সবার ঊর্ধ্বে, এই দুঃসাহস উনি দেখাতে পারেন দুর্ভাগ্যজনকভাবে কিছু চাটুকারের জন্য। তা না হলে এই সমাবেশ থেকে আপনি লিখে নিন, ডাক দিয়ে বলবেন যে তোমরা আমার সঙ্গে রাস্তায় নামো, এই বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নাও, এইসব বলবেন। দুর্নীতি পক্ষেও কিছু লোককে জড়ো করতে চেষ্টা করবেন তো, কেন যেখানে অনেক বেশি তীব্র সংকট, যেখানে প্রতিযোগী অনেক বেশি, সেখানে দুর্নীতি করলে পরে প্রতিযোগিতার ক্ষেত্রটা তো থাকছে না। আমি যে বললাম এই যে 25,000-এর কথা বলে আজকে বহু লোক তাদের ব্যথা ব্যক্ত করছেন স্বাভাবিক কারণে, 22 লক্ষের কথা কেউ ভাবছেন না তো। এই 22 লক্ষ ছেলে মেয়ে তাদের কি হলো? তাদের মধ্যে 22 জন অন্তত পক্ষে তার যোগ্যতা প্রমাণ করতে পারতেন, তাদের কথা কেউ ভাবছেন না। সেই জন্যেই
উনি চাইবেন এদের জড়ো করে নিয়ে ওই 22 লক্ষের যে কণ্ঠ যারা মামলা টামলা করছেন তাদের ভয় দেখানো যায় কিনা। আমার অভিজ্ঞতা আছে ইতিপূর্বে, যারা মামলা করেছেন যখন সরকারের বিরুদ্ধে গেছে তখন সরকার থেকে, পুলিশ থেকে তাদের ডেকে বলা হয়েছে তোমরা মামলাটা করো না, একেবারে আমার নাম করে বলা হয়েছে ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। আমাদের তো নথি আছে। সেই মানুষগুলো ভয়ে, গরিব মানুষ, বাড়িতে থাকতে পারবে কিনা, তার বোনকে মাকে তুলে নিয়ে যাবে কিনা, এইসব ভয় দেখালে সে বলে স্যার আমি আর মামলা করবো না স্যার, ছেড়ে দিন। এই জায়গায় যাওয়ার চেষ্টা করবে। 30শে এপ্রিলে গরমের ছুটি তো হয় না, সাধারণত মে মাসের মাঝামাঝি গরমের ছুটি হয়, থাকতে পারে। উনি পরিকল্পনা করছেন এর মধ্যে লোকজন জড়ো করবেন বা কিছু। কিন্তু 3 মাসের মধ্যে কি পুরো নিয়োগ সম্ভব? নিয়োগ সম্ভব হোক বা না হোক, যদি কোনো সৎ সরকার থাকতো, আমি তো পরিষ্কার আহ্বান নেই, চ্যালেঞ্জ দিচ্ছি, দরকার নেই যে সমস্ত 25,000। আমি ছাত্র যুবদের বলছি, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো তারা গিয়ে ক্লাস নেবে। যত ছাত্র সংগঠন আছে, মায় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন, তাদের মধ্যে যারা লেখাপড়া করেন তারা ক্লাস নেবেন যতদিন না পুনর্নিয়োগ হচ্ছে। ছাত্রদের তো কোনো ক্ষতি হওয়ার কথা না। এমন অভিজ্ঞতা তো আমার আছে। আমি যে স্কুলে পড়তাম, কালীঘাট হাই স্কুলে, সেখানে পরবর্তীকালে যখন পাশ করে বেরিয়েছি মাস্টারমশাইরা বললেন ও তুই কিছুদিন পড়িয়ে দে, এখানে টিচার নেই। পড়িয়েছি, তাতে তো আরও ভালো সম্পর্ক তৈরি হবে। যে ছাত্র যুবরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তারা যখন স্কুলের ছেলে মেয়েদের পড়াবেন তখন তো পরস্পরের প্রতি একটা বিশ্বাস তৈরি হবে। ওরা অনুপ্রাণিত হবে যে আমাদের দাদারা আমাদের পড়াচ্ছেন, আমরা তাদের মধ্যে এগিয়ে যাই। ছাত্রদের তো কোনো ক্ষতি হওয়ার কথা না, সরকার যদি পরিকল্পনা করে। কিন্তু এইসব বলা হচ্ছে কেন স্বচ্ছ নিয়োগটা আমি করব না। 3 মাস কেন, 6 মাস লাগুক, উনি স্বচ্ছ নিয়োগের প্রক্রিয়া চালু করুন। এই 6 মাস তিনি ছাত্র যুবদের ডাক দিয়ে বলুন জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় যারা যোগ্য আছে তারা পড়াও। বহু ছেলে মেয়ে আছে। আমি তো কিছুদিন আগে একটা জেলায় একটা স্কুলে তাদের 75 বছর আমাকে ডেকেছিল, গিয়েছিলাম। তো অনেক প্রাক্তন ছাত্র যারা আছেন তারা স্কুলকে সাহায্য করছেন, তারা এভাবে পড়িয়েও সাহায্য করতে পারে। প্রশ্ন হচ্ছে দৃষ্টিভঙ্গি।